ডক্টর চৌধুরী, আমি একটা জিনিস আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই, শেয়ার করতে চাই। সেটা হলো, আহ, আমি গতকালকেও দেখলাম যে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ পারওয়ার, উনি দেখলাম যে উনি একটা বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরের পর সরকারের কাছে উনি অনুরোধ জানিয়েছেন সরকার যেন নির্বাচনের রোড ম্যাপটা ঘোষণা করে। তো মানে এর আগে আমরা দেখেছি বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে, এখন জামাতও চাইল। বাংলাদেশে এই মুহূর্তে তো বড় দল এই দুটোই, আওয়ামী লীগ তো থেকেও নাই। তো এই অবস্থায় আপনার কি মনে হয় সরকারের প্রতিক্রিয়া কি হতে পারে? সরকার কি তাহলে দ্রুতই নির্বাচনের দিকে যাবে? কি মনে হয় আপনার? না, সেই ধরনের যাওয়ার সম্ভাবনা নাই। সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে যে সহসা তারা নির্বাচন দিতে চান না। এবং আরেকটা বিষয়ও আপনার লক্ষণীয় যে একজন বলতেছেন যে 2025 সনের মধ্যে নির্বাচন হবে, আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল বলছেন। আবার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলছেন যে 2026 সনের মাঝামাঝি অগাস্টের মধ্যে নির্বাচন হবে, অর্থাৎ 2 বছর। এইখানেও একটা বোঝা যায় যে এটা দুইজনের মতামতই হচ্ছে ব্যক্তিগত মতামত, অর্থাৎ তাদের ভিতরে কোনো কনসেনসাস নাই যে নির্বাচন কবে নাগাদ হতে পারে এরকম একটা রূপরেখা কেউই দিতে পারছেন না বা দিতে চাচ্ছেনও না। সুতরাং যে এবং নির্বাচনের যেসব কর্মকাণ্ড থাকে, যেমন ধরুন যে আপনার সংস্কার ছাড়াও তো ভোটার লিস্টকে আপ টু ডেট করার জন্য সরকার তড়িঘড়ি করে বলতে পারে যে ভোটার লিস্টকে আপ টু ডেট করো। এটার জন্য তো আর কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করার না, কোনো সেটা তো প্রয়োজন নেই। হচ্ছে। আমি আমি একটু বলি, থামাই আপনাকে, যে এই যে আপনার কালকে এই যে আপনার নির্বাচন কমিশন শপথ নিল, তাহলে নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর তারা কি কাজ করবে? তারা তো ভোটার তালিকাই করবে। আপনি আবার বলতেছেন যে নির্বাচনের ব্যাপারে সরকারের মধ্যে আপনার ধারণা যে কোনো ধরনের কনসেনসাস তৈরি হয়নি। যদি না হয় তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যে চাপ দিচ্ছে, বিএনপি চাপ তো অলরেডি দেওয়া শুরু করেছে, জামাতও শুরু করলো আজকে থেকে দেখলাম যেটা, তাহলে এই চাপগুলো কি সরকার নিতে পারবে? আপনার কি মনে হয়? না, সরকার নিতে পারবে মনে হয় না, কারণ জামাত বিএনপি যদি যৌথভাবে সরকারের উপরে রিয়েলি চাপ সৃষ্টি করে, তারা রিয়েল চাপ সৃষ্টি করতেছে না, চাপ সৃষ্টি করে তাহলে সরকারের পক্ষে এটা চাপ নেওয়া সম্ভব না। কিন্তু আপনি আরেকটা জিনিসও দেখেন যে এইখানে একটা নির্বাচন বিষয়ক একটা কমিশন তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কমিটি, কারণ কমিশন তো আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার, উনি কিন্তু খাটাখাটি করছেন। এখন এই নির্বাচন কমিশনের একটা টার্মস অফ রেফারেন্সের 4 নম্বরটা হচ্ছে কি যে নির্বাচন কমিশনটা কিভাবে হবে, নির্বাচন কমিশন আইনটা কিভাবে হবে। অর্থাৎ এখন 5 জন সদস্য আছেন, সেটা কি 7 জন হবে, না 3 জন হবে, না আরো বেশি হবে, কিভাবে তাদের সিলেকশনটা করা হবে, এসব নিয়েই কিন্তু ওনারা একটা রিকমেন্ডেশন দিবেন, ডেফিনেটলি দিবেন। কিন্তু তার আগে সরকার নিজেই তাদেরকে একটা সার্চ কমিটি করলেন। সেই সার্চ কমিটি, যে আইনের ভিত্তিকে সার্চ কমিটিটা গঠিত হলো, সেটা শেখ হাসিনার আমলে করা হয়েছিল তড়িঘড়ি করে। এবং সেই আইনটা নিয়েও কিন্তু অনেকের মতদ্বৈধতা ছিল যে আইনটা ঠিক মতো হয় না। এটা এখন আপনি দেখেন যে সরকারের এখানে একদিকে সে কমিশন একটা গঠন করছে, তারা কাজ করে যাচ্ছে, গলদঘর্ম হয়ে যাচ্ছেন, মিটিং করছেন। এদিকে সরকার ইলেকশন কমিশন কিন্তু একটা গঠন করে ফেলছেন এবং শপথ হয়ে যাচ্ছে। সেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা আসলে যে এই কমিশনের তাহলে আপনি কি রিকমেন্ডেশনকে, বলতে চাচ্ছেন যে এই যে নির্বাচন বিষয়ক যে কমিশনটা গঠন করা হয়েছে, আপনি যেটাকে কমিটি বললেন, এই বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এই কমিটি যদি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে সুপারিশ করবে, সেই সুপারিশ যদি চলমান যে সুপারিশ, যে আইনটা আছে, যদি আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন গঠন হলো এই চলমান আইন দিয়ে, এটা ঠিক হলো না। তাহলে কি এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাইবেন? অফকোর্স আমি আমি কেন, সবাই তুলতে চাইবে। যদি
বদিউল আলম মজুমদারের এই সে রিকমেন্ডেশন দেয় যে 7 জন মেম্বার হবে, তার কাছে মনে হয় যে 7 জন মেম্বার হবে, তাহলে কি যেটা আপনি ইন্ডিয়াতে কি আছে, 3 জন ইন্ডিয়াতে হলো যে প্রাইম মিনিস্টার আছে এবং বিরোধী দলের নেতা, এবং আগে ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, এখন ওটাকে বাদ দিয়ে করেছে আরেকজন মন্ত্রী, এই 3 জনে মিলে ঠিক করে। এরকম অন্য দেশেও তো এরকম অনেক কিছু আছে। যদি সেরকম কিছু হয় তাহলে এদের নির্বাচনটা তারা সঠিক হলো না, তাহলে তো এদেরকে বাতিল করতে হবে, এই কমিশনকে তখন বাতিল করে করতে হবে। তাহলে বদিউল আলম মজুমদারের কমিটির বা কমিশনের কি ভ্যালু রইল? আমি মনে করি বদিউল আলম মজুমদারের এখান থেকে, আচ্ছা আমার মনে হয় বদিউল আলম মজুমদারের রিজাইন করে চলে আসা উচিত। কারণ এই আপনার এই ঘোড়ার ঘাস কেটে তো লাভ নেই তার, ঘোড়ার ঘাস কাটা হচ্ছে। তো উনি যদি বলে যে 3 জন থাকতে হবে ইন্ডিয়ার মতো 3 জন, তাহলে কি এই দুজনকে কোন দুজনকে বাদ দিবে? এটা তো হয় না। একটা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনকে কি বাদ দিতে পারবে? বাদ দেওয়া তো শোভনও হবে না, আইনগত ভাবেও তাদের বাদ দিতে হলে তো আপনার সুপ্রিম জুডিশিয়াল করতে হবে। তাদের তো হঠাৎ বললে হবে না যে তুমি চলে যাও, এটা তো জাস্ট জব না। তাহলে আপনার কি মনে হয় যে এত মানে নির্বাচন কমিশন যেটা গঠন করে এটা একটু আর্লি হয়ে গেল? এখন না করলে কি খুব ক্ষতি হয়ে যেত? যেহেতু নির্বাচনের কোনো রোডম্যাপে ঘোষণা করা হয় নাই, তাহলে নির্বাচন কমিশন এত আর্লি ঘোষণা করার দরকার, গঠন করার এটা আমি বলতে পারবো না যে তাদের অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি। তারা কমিশন গঠন করছে সংস্কারের জন্য, সংস্কারের আগেই যখন নির্বাচন কমিশন গঠন করে ফেলছে, তাতে এই কমিশনের কার্যকারিতা সম্বন্ধে কমিশনের কোনো কার্যকারিতা নাই। কারণ মূল জিনিসটাই হচ্ছে যে কমিশন কিভাবে গঠিত হবে। আমরা সবসময় দেখছি যে আপনার সেই আজিজ কমিশন, বিভিন্ন কমিশন এসে যারা গেছে ওইখানে সেটা দলীয় ছিল, সে দলীয় ছিল বলেই তো আমরা সেখানে এই 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 মানে নানাবিধ বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি। ঠিক, এবং আমাদের মূল সমস্যা কিন্তু এখানে যে বাংলাদেশের এই রাষ্ট্রযন্ত্রের এই এই সরকার বলেন, রাষ্ট্র বলেন, জাতি বলেন, তাদের মূল সমস্যা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আপনার ফেক নির্বাচন করে শেখ হাসিনা 2টা নির্বাচন করে 3টা নির্বাচন করে ক্ষমতায় রয়েছে। নির্বাচন হচ্ছে মূল কথা। নির্বাচন যদি সঠিক হইতো, যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারত, তাহলে কিন্তু আজকে আমরা এইরকম একটা অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেতে হতো না, এত মৃত্যু হতো না। কিন্তু সেই নির্বাচন ব্যবস্থাটাকেই এরা সঠিকভাবে করতে পারলো না কেন? তারা যে নির্বাচন কমিশন গঠন করছে, যে শেখ হাসিনা যে আইন করে দিয়ে গেছে, সেই আইন অনুসারে যদি শেখ হাসিনা সেই আইনটা সঠিক হয়ে থাকে, তাহলে আর কমিশনই বা গঠন করছেন কেন আপনারা? আপনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গে আসি। তারপরেও যেহেতু নির্বাচন কমিশন হয়ে গেছে, এখন হয়তো তারা ভোটার তালিকা সংশোধন করবে অথবা কিছু একটা করবে, সামনে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হব। আপনার কি মনে হয় যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেভাবে হোক হবে যাকে নির্বাচন, সেটা 1 বছর পরেই হোক, 1.5 বছর পরেই হোক, সেই নির্বাচন আপনি কি মনে করেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ থাকতে পারবে? থাকতে পারবে কি পারবে না সেটা নির্ভর করতেছে অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলীর উপরে। কিন্তু আমি মনে করি কি যে আওয়ামী লীগের থাকা, পার্টিসিপেট করতে দেয়া উচিত। কিন্তু কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগাররা এই সেন্ট্রাল কমিটির বলেন, ডিস্ট্রিক্ট কমিটির বলেন, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটিতে যারা ছিল, যারা দেশের সম্পদ লুট করছে, যারা মন্ত্রী ছিল, হ্যাঁ যারা মন্ত্রী ছিল, যারা, আমি ধর পার্টি হিসেবে কথা বলছি, তো পার্টি হিসেবে যদি আপনি কথা বলেন, পার্টির যারা অফিস বিয়ারার বলতে গেলে সবাই হয়তো 10 জন আছে তারা লুটপাট করে নাই বা দুর্নীতি করে নাই কিংবা জমি দখল করে নাই, খুন খারাপি করে নাই, এই ধরনের যদি সামান্য কিছু লোক বাদে সবাই তো এটা পার্টিসিপেট করছে, তাদেরকে আপনি কেন ইলেকশন করতে দিবেন? তাদেরকে আপনি বাদ দেন, তাদেরকে আপনি বলে দেন যে তোমরা শুধু আওয়ামী লীগ না, কোনো দলের পক্ষ হয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। হয়তো সে ভোট দিতে পারবে, ভোটাধিকারটা আপনি কেড়ে নিলেন না, 10 বছর পর্যন্ত তাদেরকে রাজনীতির মাঠ থেকে বের করে দেন। তাহলে কি হবে যে আওয়ামী লীগের ভিতরে যারা মনে করেন এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না,
রিলেটিভলি অ্যাকসেপ্টেবল, সেই সব লোক নেতৃত্বে চলে আসবে। সেই সব লোক নেতৃত্বে এসে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে, তাতে তো ক্ষতি নাই, তাতে ক্ষতি নাই। তা না হইলে আপনি যদি অনেক লোক আবেগের বশবর্তী বলেন যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট না, ফ্যাসিস্ট তো ওই লোকগুলি। এখন যদি আওয়ামী লীগ আপনি ব্যান করে দেন, তাহলে এই লোকগুলি কি করবে? তাদের টাকা আছে, মাসলম্যান আছে, তারা অনেক কায়দা কানুন জানে, তারা কিন্তু এই ক্রাফটের মধ্যে আছে, এই নির্বাচন ক্রাফটের মধ্যে আছে। তারা হয়তো আর একটা দল রেজিস্ট্রেশন করে ফেলবে অন্য নামে, তারা হয়তো আপনার আর একটা দলের উপরে ভরসা করবে, এই সাইকেল মার্কা আনোয়ার মঞ্জুর, যে আমরা ওই দল, ওইখানে আমাদের ক্যান্ডিডেট আছে সব। আপনি অনেক রকমের কায়দা কানুন তারা করতে পারে, দামি ক্যান্ডিডেট দেয়, এটা করে সেটা করে, তারা কিন্তু এগুলো করতে পারবে। করে কি করবে? তারা নির্বাচনের মাধ্যমে আবার তারা একটা ক্ষমতায়, আবার সংসদে চলে যাবে এই সব লোকজন। আমি চাই যে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল, এই পর্যন্ত যারা ছিল, এই যারা দুষ্কর্ম করছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে কোনো প্রক্রিয়ায় যেন সংসদে না যেতে পারে, বা উপজেলার চেয়ারম্যান না হতে পারে, কোন ইলেকটেড অফিসে তারা যেন কম্পিটই করতে না পারে। যদি কম্পিট না করতে পারে, তাহলে রাজনীতির বাইরে চলে গেল তারা। এখন তাহলে কি হবে? তাহলে তো আওয়ামী লীগের যে সাধারণ মেম্বাররা আছে না, সমর্থক আছে, তাদের ভিতর থেকে কি নেতৃত্ব বেরিয়ে আসতে পারে না? যদি না আসতে পারে, তাহলে তো বলতে হবে যে একটা পার্টি টোটালি। কেউ কেউ এটা বলতে চান যে এই যে গণ হত্যা যেটা হয়েছে, মানুষকে যে নির্বিচারে মারা হয়েছে, সেটা যদিও আপনি বললেন যে এটার জন্য দায়ী হলো যারা নাকি এই দলটাকে পরিচালনা করেছে অথবা যারা ক্ষমতায় ছিল তারা দায়ী, কিন্তু তাদের বক্তব্যটা হলো যে পুরো দলের মধ্যে কেউ তো এই কাজে বাধা দেয় নাই। এবং এখনো দেখা যাচ্ছে, আমি নিজেও দেখেছি, আমি কিন্তু আওয়ামী লীগের কারোর মধ্যে এই ঘটনা প্রবাহের জন্য, যে জুলাই মাসের পুরো জুলাই মাস এবং অগাস্টের প্রথম 5 দিন এর মধ্যে যে সমস্ত অপকর্ম হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, আমি কিন্তু কাউকে কোন রকম অনুশোচনা প্রকাশ করতে এখনো দেখি। এখনো কিন্তু কেউ বলে না যে কাজটা আমাদের ভুল হয়ে গেছে। এটা কেন? এটা যদি হয়, তাহলে অনেকে বলছেন যে এইটাই প্রমাণ করে যে পুরো দলটাই সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করেছে। সেক্ষেত্রে দলটাকে নিষিদ্ধ করা করা উচিত। এই যে কথাটা, এটাকে আপনি কিভাবে? আপনি যদি দলটাকে নিষিদ্ধ করেন, ঠিক আছে, আপনি দলটাকে যদি নিষিদ্ধ করেন, যে লোকগুলি অনুশোচনা প্রকাশ করতেছে না, সেই লোকগুলিকে কি নিষিদ্ধ করছেন আপনি? তাদেরকে আপনি নিষিদ্ধ করতেছেন না। তারা তো আর একটা দলের মাধ্যমে আপনার এই কর্মকাণ্ড চালাইতে পারে। সেই জন্য আমি মনে করি কি, যে যারা নেতা, এখন শুনেন, এখনো আওয়ামী লীগের নেতৃত্বে কারা আছে? আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আছে, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার যারা দোসর তারা আছে, সব লোক কিন্তু নেতৃত্বে অটুট আছে। আপনি কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে কোনো ফাটল ধরে নাই। আপনি যদি এই নেতৃত্বকে বাদ দিয়ে দেন আইন করে, যে আইন এই সরকার করতে পারে, যে আপনার যে জনপ্রতিনিধি যে আইনটা, এই আইনের মাধ্যমেই কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিলে দেখবেন যে নতুন যারা আসবে তারা তখন মুখ খুলবে, কারণ এখন তারা মুখ খুলতে পারতেছে না। কারণ এখনো তাদের যে পার্টির যে হায়ারার্কি, পার্টি হায়ারার্কি তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, কিন্তু পার্টির হায়ারার্কি তো আছে। কাউকে কি বরখাস্ত করছে? কোনো একজন কেউ কি দায় দায়িত্ব নিছে? আর দায় দায়িত্ব যে এই যে বলতেছে, শুনতেছি বাহাউদ্দিন নাসিম নাকি বলছে যে মাপ কি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত। এইসব ক্ষমা টমে কোনো কাজ হবে না। এই ক্ষমা আজকে চাবে, তবে ওকে জোরে ওই ক্ষমায় আমরা বিশ্বাসী না, ওটা আমি দেই নেই স্টেটমেন্ট। এরাও মিথ্যুক। তাদেরকে আপনার ঠিকানা ধরে ধরে, আপনার তাদের ন্যাশনাল আইডি নাম্বার ধরে ধরে আপনি একেবারে গেজেট নোটিফিকেশন করে আইন করে দেন যে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কোনো দলের পক্ষ থেকে করতে পারবে না, ব্যক্তিগতভাবেও করতে পারবে না, পারলে শুধু, এবং তাদের অপকর্মের বিচার হবে না। আচ্ছা, সে হ্যাঁ অফকোর্স বিচার হবে। বিচারটা তো আপনার আলাদা একটা আইনি প্রক্রিয়া, আলাদা একটা আইনি প্রক্রিয়া। আপনার সবার বিচার তো হবে না। আপনার সবার নামে তো মামলা হয় নাই, আপনার সবাই নামে মামলাও হয় নাই, সবাই তো বিচার কার্য মধ্যে আপনি আনতে পারতেছেন না। কিন্তু এইখানে যে এই পার্টির যে সেন্ট্রাল কমিটির যারা এইটার প্রতিবাদ করে নাই, এই হত্যাকাণ্ডের, সে দায়ী, সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সুতরাং যারা, আমি আরেকটা প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন, আমি জানতে চাচ্ছি, আপনি এই শেখ হাসিনা অথবা এই শেখ পরিবার, হাসিনার যে পরিবার, তার যে কাজিন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে,
এদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই, একেবারেই নাই। যারা ভাবে যে তারা শেখ হাসিনা আবার এসে আপনার ক্ষমতা দখল করবে বা ক্ষমতায় আসীন হবে, তারা দেবা স্বপ্ন দেখতেছে। কারণ কি জানেন, 6,000 এই তরুণ তরুণী অন্ধ হয়ে যাচ্ছে, 6,000, হাজার হাজার আহত হয়েছে, এবং তাদের যে পায়ে যে বুলেট লাগার ফলে দেখেন পাগুলি শুকিয়ে যাচ্ছে, পাগুলি হাতের মতো হয়ে যাচ্ছে। আমি খালি চিন্তা করি, এই যে সররার গুলিতে কি পা শুকিয়ে যায়? আমি কখনো শুনি নাই গুলিতে। এর ভিতরে কি কোনো পয়জন দেওয়া ছিল? কেন পা শুকিয়ে যাচ্ছে? এই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। এই তরুণ তরুণী, এই যে হাজার হাজার আহত, 6,000 অন্ধ, এই জেনারেশন কোনো সময় শেখ হাসিনাকে ক্ষমা করবে না। এই জাতি কোনো সময় শেখ হাসিনাকে ক্ষমা করবে না। এ বিষয়ে আমি নিশ্চিত তাদের কোনো ভবিষ্যৎ নাই। তাদের মাপ চালক জনগণ মাপ করবে না। যেভাবে গুলি চালানো হয়েছে, যেভাবে সে পুলিশদেরকে অর্ডার দিচ্ছে, মিলিটারিকে অর্ডার দিচ্ছে খুন করো, এই খুনি শাসকের কোনো, যে তার নিজের নিজের রাজধানীতে হেলিকপ্টার দিয়ে গুলি করাইছে, তার কি ভবিষ্যৎ আছে? জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর চৌধুরীর বক্তব্য। আমি আশা করি ওনার বক্তব্য থেকে আপনাদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর হয়তো ওনার এই সমস্ত আলোচনা থেকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।